ওয়েলকাম করছি জাগরণ স্পোর্টস ডেস্ক থেকে। কিছুদিন আগেই প্রত্যাশিতভাবে এশিয়া কাপের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ, চোখে স্বপ্ন নিয়ে এশিয়া কাপ জয়ের। কিন্তু প্রথম ম্যাচে হংকংয়ের সাথে জয়ের পর বাংলাদেশের অ্যাপ্রোচ নিয়ে ক্রিকেট মহলে দুরন্তভাবে কিছু প্রশ্ন উঠেছিল যে বাংলাদেশ আসলেই টি-20 অ্যাপ্রোচে ক্রিকেট খেলতে পারছে কিনা। কিন্তু প্রকৃত চিত্রটা আমরা আসলেই শ্রীলঙ্কা ম্যাচ পর দেখতে পেয়েছি। বাংলাদেশ কতটুকু টি-20 স্টাইলে ব্যাট করতে পারে, কতটুকু টি-20 অ্যাপ্রোচে ব্যাট করতে পারে, এটা কিন্তু আমরা শ্রীলঙ্কার ম্যাচের পরেই বুঝতে পেরেছি। আসলে বাংলাদেশ এত পাওয়ার হিটিং কোচ নিয়ে এসে এত প্র্যাকটিস, আমার মনে হয় কি যে শ্রীলঙ্কা ম্যাচের পরে সব কিছুই বৃথা। বাংলাদেশ প্রকৃত ম্যাচটি খেলতে পারেনি, প্রকৃত অ্যাপ্রোচে বাংলাদেশ টি-20 খেলতে পারেনি শ্রীলঙ্কার সাথে, এবং ফলশ্রুতিতে বাংলাদেশ যে এই যে বিশাল ব্যবধানে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচেই হেরে গিয়েছে। এখন প্রশ্নের জায়গাটি তৈরি হয়েছে যে আসলেই কি বাংলাদেশ সুপার ফোরে যেতে পারবে কিনা। খুবই ডিফিকাল্ট, আসলে এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই ডিফিকাল্ট। যদিও শেষ একটি সুযোগ আছে আফগানিস্তানের সাথে, যদি আফগানিস্তানের সাথে বিশাল ব্যবধানে বাংলাদেশ জিততে পারে সেক্ষেত্রে একটা পসিবিলিটি তৈরি হবে, কিংবা আরেকটা ওয়ে তো অবশ্যই আছে যে বাংলাদেশ আফগানিস্তানের সাথে জিতলে এবং শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে জিতলে সেক্ষেত্রে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সুপার ফোর নিশ্চিত করতে পারবে। কিন্তু যে পারফরমেন্স আসলে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে দেখিয়েছে, এই পারফরমেন্স বিবেচনায় আফগানিস্তানের মতো একটা শক্তিশালী দলকে কি হারাতে পারবে, এটা এখন প্রশ্নের জায়গাটি। আমরা যদি দেখি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশ বেশ কিছু জায়গা সাফার করেছেন। বিশেষ করে আমরা যদি তাওহিদ হৃদয়ের কথা বলি, আসলে তাওহিদ হৃদয় আউট অফ ফোকাস। গত কিছুদিন যাবৎ তাওহিদ হৃদয় ঠিক পিচের মধ্যে নয়, ব্যাটিং করার সময় তাওহিদ হৃদয়ের ফোকাসটা শুধু থাকছে, ব্যাপারটা তাও নয়। আমরা ফিল্ডিং করার সময় তাওহিদ হৃদয়কে দেখছি যে আসলে তিনি মেন্টালি অনেকটা ডিস্টার্ব। এই অবস্থায় আমার মনে হয় না আফগানিস্তানের সাথে তাওহিদ হৃদয়ের ম্যাচ খেলানোটা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটা ভালো সিদ্ধান্ত হবে। আমরা রিশাদের ইস্যুটা যদি একটু নিয়ে আসি, সেক্ষেত্রেও কিন্তু সেম পরিস্থিতি। রিশাদ গত 7-8 মাস যাবৎ আউট অফ ফর্ম। সুতরাং আফগানিস্তানের মতো একটা ওয়ার্ল্ড ক্লাস ব্যাটারের বিপক্ষে রিশাদকে আসলে মাঠে নামিয়ে দেওয়াটা যৌক্তিক কোনো সিদ্ধান্ত হবে বলে আমার কাছে মনে হয় না। এক্ষেত্রে রিশাদের রিপ্লেস হিসেবে আমরা নাসুমকে দলে বিবেচনা করতে পারি। বামহাতি অর্থোডক্স বোলার, যে কোনো সময় সিমের ব্যবহারটা করতে পারে। কিন্তু আমার প্রশ্নের জায়গাটি সেই জায়গাতে নয়। আমার প্রশ্নের জায়গাটি হচ্ছে আসলেই কি বাংলাদেশ তার দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সাথে ওই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিলেন? বেশ কিছুদিন থেকে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলছেন। স্পেসিফিক যদি আমি একটি কথা বলি, নুয়ান থুসারার কথাটা যদি আমি নিয়ে আসি, আসলে বাংলাদেশ কি প্রপার ওই এক্সপেরিমেন্টটা করে তার বিপক্ষে মাঠে নেমেছেন? প্রকৃত অর্থে একটি বিষয় বারবার ঘটতে আছে, নুয়ান থুসারা একটু সিমের ব্যবহার করছেন, একটু ফুল লেন্থে বল করছেন এবং বামহাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রে ইনসুইং করছেন। ওখানে বারবার পারভেজ হোসেন ইমন কিংবা আমরা যদি বলি তানজিম হাসান তামিম বিট হচ্ছেন। কিন্তু প্রশ্নের জায়গাটি হচ্ছে যে একই বলারের বিপক্ষে যখন আপনি এতগুলো বল ফেস করছেন, ওই জায়গাটা তো আপনার আসলে মুখস্থ হয়ে যাওয়ার কথা। আসলেই সত্যিকার অর্থেই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এই মধ্যকার ম্যাচে ওই টার্নিং পয়েন্টটাই কিন্তু নুয়ান থুসারার ওই প্রথম ওভারটাই। পিক আপ যদি বাংলাদেশ তার নিজের পক্ষে করতে পারতেন, প্রথম ওভারে 2-1টা বাউন্ডারি আদায় করে নিতে পারতেন, তাহলে ম্যাচের সিনারি দৃশ্যপটটা আসলে অন্যরকম হতো। 140 রান তাড়া করতে গিয়ে আপনার প্রথমেই আপনি কি ওই ডিফেন্সিভ মোডে থাকলে হবে না, আপনাকে ডেফিনেটলি অ্যাট্রাকটিভ মোডে থাকার উচিত ছিল। কিন্তু বাংলাদেশের বোলিং সেট আপ দেখে আমার কোনো দিক থেকে সত্যিকার অর্থে তেমন মনে হয় নাই। ছন্ন ছাড়া একটি বোলিং ছিল বাংলাদেশের ইনিংসে। এই ছন্ন ছাড়া বোলিং, ছন্ন ছাড়া ব্যাটিং, এই সকল প্রস্তুতির দিক থেকে যদি আমি বর্তমান বাংলাদেশের পয়েন্ট টেবিলটির দিকে একটু আপনাকে দেখাই, তাহলে ডেফিনেটলি এটা হতাশাই করতে হবে আপনাকে, এটা আপনাকে হতাশই করবে। তবে বাংলাদেশ, ওই যে বললাম যে বাংলাদেশের দর্শক তো বিশাল অঙ্কের একটা আবেগপ্রবণ জায়গা থেকে থাকে। সুতরাং আবেগ আর সংমিশ্রণ, বাস্তবতা, দুইটার সব কিছু মিলিয়েই যদি কথা আমি বলতে যাই, তবে ওই পরিস্থিতিটা সত্যিকার অর্থে তৈরি হতে পারে যদি আফগানিস্তানকে বাংলাদেশ বিশাল ব্যবধানে হারায়। তবে হ্যাঁ, আমরা অনিন্দ্য হাসারাঙ্গার বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের সারভাইভ করতে দেখেছি। আমরা এর আগেও
অনিন্দু হাসারাঙ্গাকে মুশফিকুর রহিম একটু ডাউন দ্য উইকেট এসে খেলতেন, একটু শর্ট খেলে রান বের করার চেষ্টা করতেন। আমরা যদি দেখি লিটন কুমার দাস যখন 75 বা 70+ স্কোর করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, তখন অনিন্দু হাসারাঙ্গাকে একটু ডাউন দ্য উইকেট এসে শর্ট খেলেছিলেন। কিংবা গত ওয়ার্ল্ড কাপের কথাও যদি আমি বিবেচনা করি, তাওহিদ হৃদয় ডাউন দ্য উইকেটে এসে 6 মেরেছিলেন। অনিন্দু হাসারাঙ্গার এই ইস্যুটা হচ্ছে কি যে আপনাকে ডেফিনেটলি আপনাকে শর্ট খেলতে হবে। আপনি যখনই ডিফেন্সিভ মোডে যাবেন তখনই অনিন্দু হাসারাঙ্গার ওই গুগলি কিংবা লেগ স্পিনটা বেশি ইফেক্টিভ হয়ে যায়। ঠিক আমরা অনিন্দু হাসারাঙ্গার সাথে যদি রাশিদ খানের তুলনা করি, মোর দ্যান ইফেক্টিভ হবে অবশ্যই অনিন্দু হাসারাঙ্গার চাইতে। আফগানিস্তানের বোলিং সেট আপ অবশ্যই শ্রীলঙ্কার বোলিং সেট আপের চাইতে আরও ডিফিকাল্ট। সুতরাং আপনাকে পরীক্ষার মধ্যে দিয়ে যেতেই হবে, পরীক্ষা তো আপনাকে দিতেই হবে। সেক্ষেত্রে যদি আপনি ওই ডিফেন্সিভ মুডের ক্রিকেট খেলেন আফগানিস্তানের সাথে, ডেফিনেটলি আপনাকে বিট হইতেই হবে, কোনো ওয়ে নাই। আপনি আফগানিস্তানের সাথে যদি ম্যাচ জিততে চান, আপনাকে অ্যাট্রাকটিভ ক্রিকেট খেলতে হবে। নট নেসেসারি যে আপনি 100 রান করছেন বা 120 রান করছেন বা 130 রান করছেন। আপনি যদি 150 রান করেন, আপনাকে চেষ্টা করতে হবে সেটা অবশ্যই যেন 200 রানের কাছাকাছি যায়। বিকজ আফগানিস্তান ওই সেট আপটা সত্যিকার অর্থে নাই, টপ অর্ডার দুরন্ত ফর্মে আছে। আমরা যদি রহমতুল্লাহ গুরবাজের কথা বলি, সিদ্দিকুল্লাহ আতালের কথা বলি, কিংবা ইব্রাহিম জাদরানের কথা বলি, টপ অর্ডারে এখন মোহাম্মদ নবী খেলছেন, কারিম জান্নাতের মতো প্লেয়ার আছেন, ওমর জাই যদি একটু ফর্মহীন অবস্থায় আছেন। কিন্তু আফগানিস্তানের যে কেউ ম্যাচ উইনিং নক করতে পারে। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। ডু আর ডাই ম্যাচ। বাংলাদেশের সত্যিকার অর্থে হারানোর কিছুই নেই। আফগানিস্তানের সাথে বাংলাদেশের উইন প্রবাবিলিটি আমার মনে হয় 30 কিংবা 40%। সুতরাং আপনাকে ওই রিস্কটা নিতে হয়। ইউ হ্যাভ টু রিস্ক। যদি কোনোভাবে আপনি আফগানিস্তানকে বিট করতে পারেন, তখন তো শ্রীলঙ্কার দিকে আপনাকে চেয়ে থাকতে হবে। শ্রীলঙ্কা যদি আফগানিস্তানের সাথে জিতে, তবে সুপার 4 নিশ্চিত করতে হবে। কিন্তু এই মুহূর্তে যদি আমি খাতা কলমের হিসেব করতে যাই, বাংলাদেশ সত্যিকার অর্থেই অলিখিতভাবে আপনার পয়েন্ট টেবিল থেকে ছিটকে গেছে, অর্থাৎ এশিয়া কাপ থেকে ছিটকে গেছে। কিন্তু ওই প্রত্যাশার জায়গাটুকু আমরা রাখছি যদি কোনোভাবে আফগানিস্তান দলকে হারানো যায়। এই পরবর্তী এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।